প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সানোয়ার হোসেন, বিভাগীয় প্রধান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে আলোচনা করব। এর আগে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের দুটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ক্যাশ বাজেট নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে জানব যে ক্যাশ বাজেট বলতে আমরা কি বুঝি। আমরা ক্যাশ বাজেট বলতে আমরা যা বুঝি তা হচ্ছে ক্যাশ বাজেট ইজ এ ফরকাস্ট অফ ক্যাশ রিসিভড অ্যান্ড ক্যাশ পেমেন্ট। অর্থাৎ একটা কোম্পানি কি পরিমাণ ক্যাশ গ্রহণ করবে এবং কি পরিমাণ ক্যাশ প্রদান করবে তার একটা সম্ভাব্য একটা ফরকাস্টিং বা একটা সম্ভাব্য অনুমান, তাকে আমরা ক্যাশ বাজেট হিসাবে গণ্য করতে পারি। ক্যাশ বাজেটকে বা ক্যাশকে একটা কোম্পানির ব্লাড হিসাবে তুলনা করা হয়, কারণ ক্যাশ ব্যতীত কোনো প্রকার বিজনেস পরিচালনা করা সম্ভব হয় না। ক্যাশ বাজেট ক্যাশ ছাড়া কোনো কোম্পানি স্মুথলি রান করতে পারে না। এই জন্যই মানুষ যেমন তাদের ব্লাড কোনোভাবে যদি হয়ে যায়, সচল না থাকে, তাহলে যেমন চলতে পারে না, ঠিক তেমনই ক্যাশ যদি সঠিকভাবে সচল না থাকে একটা প্রতিষ্ঠানের, তখন ওই প্রতিষ্ঠানটা তাদের কার্যক্রম স্মুথলি পরিচালনা করতে পারে না। এই জন্যই ক্যাশ বাজেট বা ক্যাশকে একটা কোম্পানির ব্লাড হিসাবে তুলনা করা হয়েছে। ক্যাশ বাজেটের সংজ্ঞা দিতে গিয়ে ভ্যান হর্নস একটা সংজ্ঞা দিয়েছেন। তা হচ্ছে উনি বলছেন যে ক্যাশ বাজেট রিপ্রেজেন্ট মেরিলি অ্যান এস্টিমেট অফ ক্যাশ ফ্লো। অর্থাৎ ক্যাশ কিভাবে আসবে বা যাবে তার একটা এস্টিমেটকেই উনি ক্যাশ বাজেট হিসাবে তুলনা করেছেন। ক্যাশ বাজেটের সংজ্ঞা আরও দিয়েছেন কোহেন অ্যান্ড রবিন্স, বলেছেন ক্যাশ বাজেট ইজ এ কম্পারিজন অফ এস্টিমেটেড ক্যাশ রিসিভড অ্যান্ড ডিসবার্সমেন্ট ওভার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। অর্থাৎ ক্যাশ বাজেটের কথা অনেক বলা হয়েছে যে ক্যাশ বাজেট হচ্ছে একটা কম্পারিজন, একটা তুলনা। কার সাথে তুলনা? ক্যাশ রিসিভড অ্যান্ড ক্যাশ পেমেন্ট। অর্থাৎ ক্যাশ কীরকমভাবে রিসিভ করলাম এবং কত টাকা পেমেন্ট করলাম বা ডিসবার্সমেন্ট হলো, তার একটা তুলনা। কখনের তুলনা? তুলনা হচ্ছে একটা স্পেসিফিক টাইম পিরিয়ড, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ ক্যাশ গ্রহণ করা যাচ্ছে এবং কি পরিমাণ ক্যাশ প্রদান করা হচ্ছে তার একটি তুলনাকে ক্যাশ বাজেট হিসাবে তুলনা করেছেন। ক্যাশ বাজেট করার সময় আমাদের কিছু মেথড সম্পর্কে জানতে হবে। তা হচ্ছে রিসিভ অ্যান্ড পেমেন্ট মেথড। 1 নম্বর রিসিভ অ্যান্ড পেমেন্ট মেথড। এই মেথডটা হচ্ছে কত টাকা রিসিভ করলাম এবং পেমেন্ট করলাম তার উপর ভিত্তি করে আমরা এই মেথডটা করে থাকব। তারপরে আছে অ্যাডজাস্টমেন্ট প্রফিট অ্যান্ড লস মেথড, অর্থাৎ অ্যাডজাস্টেড প্রফিট এবং লস, এই দুইটার প্রফিট অ্যান্ড লস এর মাধ্যমে আমরা একটা ক্যাশ বাজেট করব। আর হচ্ছে ব্যালেন্স শিট মেথড, ব্যালেন্স শিটের মাধ্যমেও আমরা একটা ক্যাশ বাজেট করতে পারি। তাহলে আমরা প্রথমে জানবো যে আমাদের রিসিভড অ্যান্ড পেমেন্ট মেথড বলতে আমরা কি বুঝি, বা এটা দ্বারা আমরা কিভাবে এটা বুঝবো যা কিভাবে কাজটা করব। বাজেটেড করার সময় নগদ আদান প্রদানের সম্ভাবনা, অর্থাৎ নগদ কত টাকা আদান হবে বা প্রদান করা হবে তা বিবেচনা করা হয় যে বাজেটে, ওটা হচ্ছে রিসিভড অ্যান্ড পেমেন্ট মেথড। অর্থাৎ এখানে শুধুমাত্র কত টাকা আসবে তা নিয়ে আলোচনা করা হবে এবং কত টাকা প্রদান করতে হবে। কিন্তু কত টাকা প্রদান করা হয়নি বা পাওয়া যায়নি এরকম কোনো আইটেমস এখানে আলোচনায় আসবে না। যেগুলো শুধুমাত্র পাওয়া যাবে অথবা পাওয়া যাবে এরকম শুধু বিষয় নিয়েই আলোচনা করা যাবে। আর তারপরটা হচ্ছে অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস মেথড।
অ্যাডজাস্টেড আমরা এটাতে সহজেই বুঝতে পারছি, এটা হচ্ছে এক ধরনের মুনাফা ভিত্তিকের পদ্ধতি। এই পদ্ধতিতে বাজেটকাল শেষে সম্ভাব্য নিট মুনাফা থেকে বাজেট রচনা শুরু করতে হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের একটা বাজেটকাল শেষ হওয়ার পরে তার যে নিট মুনাফা দাঁড়াবে, ওই নিট মুনাফা থেকে ওই প্রতিষ্ঠানের ক্যাশ বাজেট রচনা মানে তৈরি করা শুরু করতে হয়। এখানে ধরে নেওয়া হয় নিট মুনাফাই হচ্ছে নগদ অর্থের উৎস। অর্থাৎ এখানে শুধুমাত্র নিট মুনাফাটাকে নগদ টাকার উৎস হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। আর 3 নম্বরে আমাদের আছে এখানে ব্যালেন্স শিট মেথড। ব্যালেন্স শিট মেথড মানে এই পদ্ধতিতে আমরা সময় শেষে একটা কোম্পানির তহবিল কত টাকা উদ্ধৃত থাকবে তা আমরা এই পদ্ধতির মাধ্যমে আমরা জানতে পারি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট কাল শেষে কী পরিমাণ তহবিল উদ্ধৃত থাকবে তা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দৈনিক, সাপ্তাহিক বা মাসিক তহবিলের বিবরণ পাওয়া যায় না। এখানে দৈনিক একটা বিবরণ, মাসিক একটা বিবরণ এটা পাওয়া যাবে না। শুধুমাত্র নির্দিষ্ট বছর বা নির্দিষ্ট হিসাবকাল শেষে এটার নগদ তহবিলের পরিমাণ সম্পর্কে জানা যাবে। এটা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে, ক্যাশ বাজেট করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়মকানুন বা কিছু হিন্টস মনে রাখতে হবে। এগুলো মনে রাখলে আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারবো। তা হচ্ছে প্রথমে আমরা যদি আসি, এখানে দেওয়া আছে এন্ড অফ মান্থ। এন্ড অফ মান্থ মানে হচ্ছে মাসের শেষে। এটাকে আমরা ইচ্ছা করলে সেকেন্ড মান্থও ধরতে পারি অথবা ফার্স্ট মান্থও ধরা যাবে। এটা বাধ্যবাধকতা নেই। যদি কেউ ফার্স্ট মান্থ ধরে তাহলে একটা নোট দিতে হবে, ফার্স্ট মান্থ হিসাবে বিবেচনা করা হলো। আর যদি সেকেন্ড মান্থ ধরে তাহলেও হবে। 2 নম্বরে আছে লাস্ট ডে অফ মান্থ। লাস্ট ডে অফ মান্থ মানে আমরা সহজেই বুঝি এটা যে মাসটা নিয়ে আমরা আলোচনা করব ওই মাসের শেষ তারিখে। তার মানে কি প্রথম মাসে, এটাকে ফার্স্ট মান্থেই ধরা যাবে। যদি জানুয়ারি থেকে শুরু হয় তাহলে জানুয়ারি মাসেই এটা ধরা যাবে। তারপরে 3 নম্বরে ফলোয়িং মান্থ। ফলোয়িং মান্থ মানে আমরা বুঝি পরের মাস। পরের মাস মানে তাহলে সেকেন্ড মান্থ ধরতে হবে, প্রথম মাসে ধরা যাবে না। এটাকে ফার্স্ট মাসে গণ্য করা যাবে না, এটা ধরতে হবে সেকেন্ড মান্থ থেকে। নেক্সট ফলোয়িং মান্থ যদি বলা থাকে তাহলে আবার থার্ড মান্থ ধরতে হবে। নেক্সট ফলোয়িং এর মধ্যে নেক্সট তারপরে আবার আছে ফলোয়িং, এরকম ডাবল ফলোয়িং যদি মানে নেক্সট তারপরে ফলোয়িং থাকে তাহলে ওটাকে থার্ড মান্থ অবশ্যই ধরতে হবে, সেকেন্ড মান্থ এক্ষেত্রে ধরা যাবে না। যদিও ফলোয়িং মান্থ মানে আমরা সেকেন্ড মান্থ বুঝি, কিন্তু নেক্সট ফলোয়িং মান্থ বললে আমাদেরকে থার্ড মান্থ ধরতে হবে। তারপরে 4 নম্বরে বলছে ক্রেডিট পিরিয়ড 2 মান্থ ফলোয়িং। যদি ক্রেডিট পিরিয়ড 2 মান্থ ফলোয়িং কথাটা বলা থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে থার্ড মান্থ বিবেচনা করতে হবে। 5 নম্বরে আছে সেকেন্ড মান্থ ফলোয়িং। সেকেন্ড মান্থ ফলোয়িংয়ের ক্ষেত্রে একইভাবে থার্ড মান্থ ধরতে হবে। নেক্সট ফলোয়িং মান্থ। নেক্সট ফলোয়িং মান্থ যদি বলা থাকে তাহলেও আমাদেরকে থার্ড মান্থ ধরতে হবে। আর থার্ড নেক্সট ফলোয়িং মান্থ, এখানে থার্ড নেক্সট ফলোয়িং মান্থ যদি বলে তাহলে আমাদেরকে এখানে ফোর্থ মান্থ বলা থাকবে। এখানে একটা সেকেন্ড হবে, নেক্সট সেকেন্ড ফলোয়িং মান্থ। নেক্সট সেকেন্ড ফলোয়িং মান্থ যদি বলা থাকে তাহলে থার্ড মান্থ হবে। আর থার্ড মান্থ ফলোয়িং যদি বলা থাকে তাহলে ফোর্থ মান্থ হিসাবে বিবেচনা করতে হবে। এখানে আমাদের আরও কিছু জিনিস মনে রাখতে হবে, তা হচ্ছে যে আমাদের যে সমস্ত খরচগুলো থাকবে তার একটা লেগ অ্যান্ড পেমেন্ট পিরিয়ড দেওয়া থাকে অনেক সময়। যেমন লেগ অ্যান্ড পেমেন্ট যদি বলা থাকে 15 ডেজ তাহলে বছরে মানে 1 মাসের ধরতে হবে, প্রথম মাসে অর্ধেক, বাকিটা তার পরের মাসে ধরতে হবে। লেগ অ্যান্ড পিরিয়ডের উপর ভিত্তি করে আমাদের এখানে অঙ্কগুলো করার সময় লেগ অ্যান্ড পেমেন্টটা খুব সূক্ষ্মতার সাথে বা দক্ষতার সাথে বিবেচনা না করতে পারলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমাদের ক্যাশ বাজেটের একটা চার্ট আমরা দেখি। এখানে একটা চার্ট দেওয়া আছে, একটা চার্ট দেখি আমরা। এখানে ক্যাশ বাজেট আন্ডার ক্যাশ রিসিভ অ্যান্ড পেমেন্ট মেথড। আমরা রিসিভ এবং পেমেন্ট মেথডে আমরা একটা চার্ট এখানে লিখে দেখাচ্ছি। একটা চার্ট আমরা দেখি
এখানে যে চারটা হচ্ছে ব্যালেন্স বিডি, অর্থাৎ আমরা যে মাস থেকে অঙ্ক শুরু করব ওই মাসের একটা ব্যালেন্স পরীক্ষার মধ্যে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। যে মাসে শুরু করব তার একটা ব্যালেন্স দেওয়া থাকবে, ওই ব্যালেন্সটা আমরা ব্যালেন্স বিডি হিসাবে লিখব। ব্যালেন্স বিডি হিসাবে লিখব। ব্যালেন্স বিডি মনে রাখতে হবে, ব্যালেন্স বিডি সাধারণত প্রথম মাসে দেওয়া থাকে। তাহলে আমরা এখানে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস লিখলাম, তাহলে আমাদের ব্যালেন্সটা দেওয়া থাকবে জানুয়ারি মাসের। তাহলে ফেব্রুয়ারি মাসের ব্যালেন্সটা আমরা কীভাবে বের করব? আমাদের মনে রাখতে হবে যে জানুয়ারি মাস আমরা শেষ করার পরে এটার যে একটা ক্লোজিং ব্যালেন্স আসবে, এই ক্লোজিং ব্যালেন্সটা যদি পজিটিভ হয় তাহলে পরের মাসের ফেব্রুয়ারি মাসের ওপেনিং ব্যালেন্স হিসাবে বা ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হবে। এখন আমরা দেখি রিসিপে কি আছে। আমাদের কিছু রিসিপ্ট আছে, তা হচ্ছে ক্যাশ সেল, যেটা আমরা নগদে বিক্রয় করতে পারি, ওটা আমাদের ক্যাশ সেল, ওটা সরাসরি চলে আসবে। তারপরে কালেকশন ফ্রম ডেটর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল, আমাদের যাদের কাছে আমরা বাকিতে বিক্রি করি তাদের কাছ থেকে কালেকশন যেটা করা হয় ওই কালেকশনটা হচ্ছে কালেকশন ফ্রম ডেটর্স। এখানে কালেকশন পিরিয়ড বিভিন্ন রকম থাকতে পারে, যেখানে আমরা আগে বললাম 2 মান্থ, 1 মান্থ, ফলোয়িং মান্থ, নেক্সট মান্থ, এরকম অনেক কিছু থাকতে পারে। যা থাকবে সেই অনুসারে আমাদের বসাতে হবে। তারপরে সেলস শেয়ার, যদি কোম্পানির কোনো শেয়ার বিক্রি করে ওইখান থেকে যে টাকাটা আসে এটাও আমাদের এখানে রিসিপ্টে আসবে। ইন্টারেস্ট রিসিভড, ইন্টারেস্ট মানে বা সুদ যেটা আমরা পাই, এটা যদি গ্রহণ করা হয় পাওয়া যায়, যেমন বিনিয়োগের সুদ, ইনভেস্টমেন্টের যে সুদটা আছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এগুলো আমরা পাই, এগুলো আমরা এখানে যোগ করে বসাতে পারবো। ব্যাংক লোন, ব্যাংক লোনটা আমরা কখন নিব? যদি কোনো কারণে আমাদের ক্যাশে সাফিসিয়েন্ট না থাকে তাহলে আমরা ব্যাংক লোন নেই। এখন ব্যাংক লোন যদি থাকে ওই টাকাটা ক্যাশ রিসিভের সাথে যোগ হবে। অ্যাসেট সোলস, আমাদের ফিক্সড অ্যাসেট যেগুলো আছে এগুলো যদি কোনোটা বা কোনো অ্যাসেট যদি বিক্রয় করা হয় তাহলে যে টাকা ওটা আমরা রিসিপ্টে বসাবো। ডিবেঞ্চার ইস্যু, ডিবেঞ্চার যদি ইস্যু করা হয় এখানে ডিবেঞ্চার ইস্যুটা বসাবো। আর ক্যাশ রিসিভ ফ্রম আদার সোর্সেস, অন্যান্য কোনো সোর্স থেকে যদি আমরা পাই, অর্থাৎ যে টাকাগুলো পাবো সবগুলোই আমাদের রিসিপ্টের মধ্যে বসবে। এই সবগুলো যোগ করলে আমরা যা পাবো তার নাম হচ্ছে টোটাল রিসিপ্ট। টোটাল ক্যাশ রিসিপ্টটা হচ্ছে এই সবগুলো যোগ করলে আমরা যা পাবো এটা হলো আমাদের, আমরা এ নাম্বার দিলাম, এতে টোটাল ক্যাশ রিসিপ্ট। এখন আমরা পেমেন্টগুলো দেখব। পেমেন্টগুলো কী আছে, যেমন ক্যাশ পারচেজ, যদি নগদে ক্রয় করা হয় তাহলে ওটা পেমেন্ট। পেইড টু ক্রেডিটর্স বাই অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিটর বা অ্যাকাউন্ট পেয়েবল যা আছে তাদেরকে যে টাকাটা প্রদান করা হয় ওটা এখানে বসবে। ওয়েজেস, স্যালারিস অ্যান্ড ওভারহেড পেড, এগুলো যা আছে, যদি ওয়েজেস থাকে ওয়েজেস পেড, স্যালারি পেড থাকলে ওটা বসবে, ওভারহেড পেড থাকলে এগুলো বসবে। রিডেমশন অফ ডিবেঞ্চার, যদি ডিবেঞ্চারকে পরিশোধ করা হয়, ডিবেঞ্চার কমানোর জন্য যে কাজটা করা হয় তার ডিবেঞ্চারদেরকে যদি পরিশোধ করা হয় বা ডিবেঞ্চার ঋণপত্র পরিশোধ করা হয় তাহলে এখানে আসবে। ইন্টারেস্ট পেড, ইন্টারেস্ট রিসিভ যেমন ছিল রিসিপ্টে, ইন্টারেস্ট পেড তেমনই হবে পেমেন্টে। লোনের উপর যদি কোনো ইন্টারেস্ট থাকে, যেমন ব্যাংক লোন ছিল এরকম লোনের উপর ইন্টারেস্ট যদি থাকে এটা এখানে বসবে। পারচেস ফিক্সড অ্যাসেট, যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হয়। আর হায়ার পারচেস ইনস্টলমেন্ট পেড, হায়ার পারচেস যদি কোনো কিছু করা হয় তাহলে তার যদি কিস্তি বা ইনস্টলমেন্ট প্রদান করা হয়, এই সবগুলো যোগ করলে পাওয়া যাবে টোটাল পেমেন্ট। টোটাল পেমেন্ট যোগ করলে পাওয়া যাবে। এখন আমরা এখানে টোটাল পেমেন্টটাকে যদি বি দেই তাহলে ব্যালেন্স সিডি বের হবে এ মাইনাস বি, অর্থাৎ এ থেকে আমরা যদি বি মাইনাস করে দেই তাহলে যেটা বের হবে এটাই হচ্ছে ব্যালেন্স সিডি। এখন আমরা আগে বলছিলাম যে জানুয়ারি মাসে যেটা ব্যালেন্স সিডি বের হলো ওটা ফেব্রুয়ারি মাসে ব্যালেন্স বিডি হিসাবে আমরা দেখাবো। এখন আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। ওটা যদি খেয়াল করো তাহলে দেখো আমরা আজকে একটা সিম্পল একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটা তোমরা একটু দেখো, এখানে আছে 1 নম্বর অঙ্ক। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর দ্য মান্থ অফ জুলাই টু অক্টোবর, অর্থাৎ আমাদের জুলাই থেকে অক্টোবর মাসের জন্য একটা ক্যাশ বাজেট করতে বললো। এক্সপেক্টেড পারচেস অ্যান্ড সেলস, এক্সপেক্টেড পারচেস এবং সেলসগুলো নিচে দেওয়া আছে, পারচেস আর সেলস দেওয়া আছে। জুলাই মাসে দেওয়া আছে
এখানে পারচেজ 4,800 টাকা, সেলস দেওয়া আছে 6,000 টাকা। আগস্ট মাসে পারচেজ দেওয়া আছে এখানে 7,000 টাকা আর সেলস দেওয়া আছে 4,000 টাকা। সেপ্টেম্বর মাসে এখানে পারচেজ দেওয়া আছে 7,500 টাকা আর সেলস দেওয়া আছে 4,500 টাকা। আর অক্টোবর মাসে এখানে দেওয়া আছে 8,000 টাকা পারচেজ আর সেলস দেওয়া আছে 5,000 টাকা। এখানে আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। আর আদার ইনফরমেশনের মধ্যে যা যা আছে তা হচ্ছে ওয়েজেস টু বি পেইড টাকা 500 পার মান্থ, অর্থাৎ এখানে প্রতি মাসে আমাদেরকে 500 টাকা করে ওয়েজেস পেড করতে হবে। আর ব্যালেন্স অফ ব্যাংক অন 1 জুলাই টাকা 800। এখানে দেওয়া আছে 1 জুলাই, জুলাই মাসের 1 তারিখে একটা ব্যালেন্স দেওয়া আছে, মানে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 800 টাকা। ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যারা আছে তারা একটা ডিসিশন নিয়েছে। ডিসিশনটা কি? দ্যাট ইন কেস অফ ডিফিসিট অফ ফান্ড ইন এনি মান্থ, যদি কোনো মাসে ফান্ডের ডিফিসিট দেখা যায়, ঘাটতি দেখা যায়, যদি কোনো মাসে ফান্ড ঘাটতি দেখা যায়, সেক্ষেত্রে কি ঘাটতি দেখা যায়? উইদিন দ্য লিমিট অফ টাকা 3,000, যদি 3,000 টাকা পর্যন্ত ঘাটতি দেখা যায় কোনো মাসে, তাহলে বলছে এখানে অ্যারেঞ্জমেন্ট ক্যান বি মেড উইথ দ্য ব্যাংক, অর্থাৎ যে 3,000 টাকা ঘাটতি দেখা যাবে এটা ব্যাংক থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ব্যাংক থেকে দুইভাবে করা যায়, ব্যাংক লোনও নেওয়া যায়, ব্যাংক ওভারড্রাফটও নেওয়া যায়, আমরা যে কোনো একটা দেখালেই হবে, অর্থাৎ ব্যাংক থেকে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। আর বলা আছে অ্যান্ড ইফ এক্সিট টাকা 3,000, অর্থাৎ 3,000 টাকার উপরে যদি এক্সিট করে, ঘাটতির পরিমাণটা যদি 3,000 টাকার বেশি হয়, ডিবেঞ্চার ইজ প্রেফার্ড, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডিবেঞ্চার প্রেফার্ড করতে হবে, ডিবেঞ্চার ইস্যু করতে হবে। ঘাটতির পরিমাণ যদি 3,000 টাকার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের একটা কী করতে হবে? ডিবেঞ্চার ইস্যু করতে হবে। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। তাহলে আমরা এখানে এটা সংক্ষিপ্ত, এটা সম্পর্কে একটু ভালো করে মেমোরাইজ করে নেই। তা হচ্ছে এখানে আমাদেরকে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত একটা অঙ্ক করতে বললো, ক্যাশ বাজেট করতে বললো। আর এটার মধ্যে আমাদের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তথ্যগুলো দেওয়া আছে, পারচেজ দেওয়া আছে, সেলস দেওয়া আছে। আর এখানে বললো আমাদেরকে যে প্রত্যেক মাসে 500 টাকা করে কী দিতে হবে? 500 টাকা করে ওয়েজেস পেড করতে হবে, অর্থাৎ মজুরি প্রদান করতে হবে। আর 1 জুলাই তারিখের ব্যালেন্স দেওয়া আছে এখানে 800 টাকা। আর মূল যে কথাটা বলছে এখানে তা হচ্ছে যদি আমাদের ঘাটতি দেখা যায় কোনো মাসে, তা যদি 3,000 টাকা পর্যন্ত হয়, সেই ক্ষেত্রে ব্যাংক থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর যদি এক্সিট করে 3,000 টাকা, সেই ক্ষেত্রে ডিবেঞ্চার ইস্যু করতে হবে। তাহলে এখন আমরা অঙ্কটা একটু এখানে বোর্ডে আমরা অঙ্কটা দেখি। আমরা একটা অঙ্ক এখানে দেখি। অঙ্কটা করার সময়, ক্যাশ বাজেট করার সময় এখানে মনে রাখতে হবে, ক্যাশ বাজেট যদি নাম থাকে, কোনো কোম্পানির নাম দেওয়া থাকে, তাহলে সবার উপর হবে কোম্পানির নামটা। যদি এবিসি কোম্পানি থাকতো তাহলে আমরা লিখলাম এবিসি কোম্পানি। তারপরে এখানে ক্যাশ বাজেট ফর দ্য পিরিয়ড অফ জুলাই টু অক্টোবর, অর্থাৎ যে টাইম পিরিয়ডটা আমাদের দেওয়া আছে এখানে জুলাই টু অক্টোবর, আমরা এখানে সেই টাইম পিরিয়ডটা এখানে বসাবো। অনেক সময় টাইম দেওয়া থাকে এখানে প্রশ্নের মধ্যে অনেকগুলো মান দেওয়া থাকে, কিন্তু টাইম যে কয় মাস করতে বলে ওই কয় মাস আমাদের করতে হবে। তাহলে আমাদের এখানে জুলাই থেকে অক্টোবর সবগুলো মাসেরই দেয়া আছে। আমরা এখন অঙ্কটা খেয়াল করি। তাহলে আমাদের এখানে ব্যালেন্স দেওয়া ছিল, প্রথমে আমরা জুলাই মাস যদি খেয়াল করি, জুলাই মাসে আমাদের ব্যালেন্স দেওয়া ছিল 800 টাকা। প্রশ্নের মধ্যে বলা ছিল ব্যালেন্স 1 জুলাই টাকা 800। আমরা 800 টাকা ব্যালেন্স বিডি হিসাবে প্রথমে জুলাই মাসে বসিয়ে দিলাম। এখন রিসিভের মধ্যে শুধু একটাই আছে এখানে, সেলস। এই সেলসগুলো সব ক্যাশ সেল। তাহলে ক্যাশ সেল যদি হয়, তাহলে জুলাই মাসে আমাদের এখানে ক্যাশ সেল ছিল 6,000 টাকা। আমরা 6,000 টাকায় ক্যাশ সেল হিসাবে বসালাম। তারপরে আমাদের তাহলে জুলাই মাসে যদি হয়,
তাহলে জুলাই মাসে 6,000 আর 800, তো 6,800 টাকা টোটাল রিসিপ্ট। আর জুলাই মাসে আমাদের পেমেন্ট আছে পারচেজ 4,800 টাকা, এখানে পারচেজ আছে 4,800 টাকা। আর ওয়েজেস পেইড 500, আমাদের প্রশ্নে বলা ছিল পার মান্থ ওয়েজেস পেইড করতে হবে 500 টাকা, সেই হিসাবে 4,800 আর এখানে 500, তাহলে আমাদের টোটাল পেমেন্ট আসতেছে 5,300 টাকা। আর আমাদের টোটাল রিসিভ আসছে 6,800 টাকা। এখন আমাদের ব্যালেন্স সিডি আসবে এ থেকে বি মাইনাস, অর্থাৎ এখানে টোটাল রিসিভ 6,800 আর টোটাল পেমেন্ট হচ্ছে 5,300, যেটা বিয়োগ করলে যা বের হয় ওটাই হচ্ছে আমাদের ব্যালেন্স। এই ব্যালেন্সের সাথে যোগ করলে 6,800 মিলে যাবে। এখন আমরা যখন জুলাই মাসের পরে আগস্ট মাস করব, আগস্ট মাসের ব্যালেন্স কিন্তু আমাদের দেওয়া ছিল না কোশ্চেনে। এখন আমাদের এইখানে যে ব্যালেন্সটা বের হলো, এখানে যে ব্যালেন্স, এই যে এখানে যে ব্যালেন্স সিডি যেটা বের হলো 1,500 টাকা, এই 1,500 টাকা বিগিনিং ব্যালেন্স হিসাবে আগস্ট মাসে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা এটা আগস্ট মাসের ব্যালেন্স হিসাবে নিয়ে নিলাম। আর আগস্ট মাসে আমাদের সেলস, ক্যাশ সেল আছে 4,000 টাকা, 4,000 টাকা বসে গেল। আর এটা আমাদের এই পর্যন্ত বসে গেল। এখন আগস্ট মাসে পেমেন্টগুলো কী কী আছে? পেমেন্টগুলো আছে পারচেজ 7,000 টাকা আর ওয়েজেস পেইড আছে 500 টাকা। তাহলে 7,000 সাথে যদি আমরা 500 যোগ করি, আমাদের এখানে দাঁড়ায় 7,500 টাকা। এখন আমাদের উপরে যা আছে এখানে 4,000 আর 1,000, 5,000 আর হলো 5,500 হয়, কিন্তু আমাদের এখানে আছে 7,000 টাকা। তাহলে 7,000 টাকা, 7,500 টাকা পেমেন্ট আছে 7,500, আর আমার রিসিভ আছে দুটো যোগ করলে বের হয় 5,500 টাকা। এই যে 2,000 টাকা ঘাটতি, এই 2,000 টাকা আমাদের প্রশ্নে বলা ছিল যদি 3,000 টাকার নিচে ঘাটতি দেখা যায়, সেই ক্ষেত্রে ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক লোন করতে হবে। তাহলে আমরা এটাকে ব্যাংক ওভারড্রাফট নিতে পারি, এটাকে ব্যাংক ওভারড্রাফট নিতে পারি, অথবা ব্যাংক লোনও নেওয়া যায়। কেউ যদি লোন নেয় তাহলেও হবে, তাহলে ব্যাংক লোনও নেওয়া যায়। তাহলে আমরা এখানে ব্যাংক লোন বা ব্যাংক ওভারড্রাফট ব্যাংক থেকে 2,000 টাকা নিলাম। এখন নেওয়ার পরে আমাদের 7,500 টাকা মিলে গেল। যেহেতু এখানে এই মাসে আগস্ট মাসে আমাদের পেমেন্টের পরিমাণ রিসিভের চেয়ে বেশি ছিল, পেমেন্টটা রিসিভের চেয়ে বেশি ছিল, এই জন্য আমরা আগস্ট মাসে আমাদের কোনো ক্লোজিং ব্যালেন্স বের হয়নি, এখানে আমাদের কোনো ব্যালেন্স নাই। ব্যালেন্স নাই কেন? এখানে পেমেন্টটা বেশি হয়ে গেছে। এই জন্য আমাদের সেপ্টেম্বরে যে ওপেনিং কোনো ব্যালেন্স বসবে না, কারণ আমরা বলছিলাম যে প্রথম মাসের ব্যালেন্সটা দেওয়া থাকে, পরবর্তী মাসের ব্যালেন্সগুলো আমাদের আগের মাসের ওপেনিং ব্যালেন্সটা, ক্লোজিং ব্যালেন্সটা পরের মাসে আমরা ওপেনিং ব্যালেন্স হিসাবে বসাই। যেহেতু এখানে কোনো ওপেনিং ব্যালেন্স নেই, ক্লোজিং ব্যালেন্স নেই, এই জন্য সেপ্টেম্বরে আমরা ওপেনিং ব্যালেন্স কোনো কিছু বসাতে পারলাম না। এখন আমাদের শুধু এখানে যাবে কি, তাহলে ক্যাশ যেটা সেলস করা হয়েছে, এই শুধু সেলসটা এখানে আসলো, এখানে সেলস আসলো 4,500 টাকা। আর আমাদের পেমেন্টের মধ্যে কী কী আছে, যেমন পারচেজ আছে 7,500 আর ওয়েজেস পেইড আছে 500, তাহলে টোটাল পেমেন্ট দাঁড়ায় আমাদের 8,000 টাকা। টোটাল পেমেন্ট 8,000, আমার রিসিভ আসে শুধু একটাই, রিসিভ আসে কত? 4,500 টাকা। এখন আমাদের 4,500 আর 8,000, তাহলে এখানে 3,500 টাকা দেখা যাচ্ছে ঘাটতি। তাহলে এখন আমাদের 2 নম্বর কন্ডিশনে আসতে হবে। 2 নম্বর কন্ডিশনটা কী ছিল? 2 নম্বর কন্ডিশনটা ছিল যদি 3,000 টাকার উপরে ঘাটতি দেখা যায়, সেই ক্ষেত্রে আমাদের ডিবেঞ্চার ইস্যু করতে হবে। এই জন্যই যে আমরা এখন ডিবেঞ্চার ইস্যু করলাম, আমাদের সেপ্টেম্বর মাসে যে 3,500 টাকা ডিবেঞ্চার ইস্যু করা হলো। এখন এদের যোগ করলে 8,000 টাকা, আর এখানেও 8,000 টাকা, এখানে মিলে গেল। তাহলে এই মাসেও আমাদের কি নেই? এই মাসেও আমাদের কোনো ব্যালেন্স নেই, এই মাসেও আমাদের কোনো ব্যালেন্স নাই। তাহলে আমাদের এই মাসে ব্যালেন্স যেহেতু নাই, এখন আমাদের পরবর্তী যে মাস, সেপ্টেম্বরের পরবর্তী মাস অক্টোবর মাস, অক্টোবর মাসে গিয়েও একইভাবে ব্যালেন্স বিডি বসবে না, যেহেতু এখানে কি নেই? ব্যালেন্স সিডি নেই। ব্যালেন্স সিডি না থাকার কারণে এখানে ব্যালেন্স বিডি বসবে না। এখন আমরা তাহলে এখানে আমাদের কি কি আছে? এখানে একইভাবে এখানে আমাদের আছে ক্যাশ সেল, শুধুমাত্র 5,000 টাকা আছে।
আর পেমেন্টের মধ্যে আছে পারচেজ ৮৫০০ টাকা আর ওয়েজেস পেইড আছে ৫০০ টাকা। তাহলে আমাদের এখানেও পেমেন্ট বেশি, এখানে দুটো যোগ করলে হয় ৯০০০ টাকা। তাহলে পেমেন্ট আছে ৯০০০ টাকা আর আমাদের রিসিভ আছে শুধুমাত্র ৫০০ টাকা। তাহলে এই ক্ষেত্রেও আমাদের একটা ডিফিসিট দেখা দিয়ে এলো ৪০০০ টাকা। তাহলে এখানেও আমাদের ২ নম্বর যে ছিল, ২ নম্বর যে কী বলে এটা, ২ নম্বর যে আমাদের কন্ডিশনটা দেওয়া ছিল তা হচ্ছে যদি ৩০০০ টাকার উপরে হয় ঘাটতি দেখা যায়, ডিফিসিট দেখা যায়, সেই ক্ষেত্রে আমাদের ডিবেঞ্চার ইস্যু করতে হবে। তাহলে আমরা এখানেও ডিবেঞ্চার ইস্যু করলাম, এখানে ৪০০০ টাকার ডিবেঞ্চার ইস্যু করলাম। এখন ৪০০০ যোগ ৫০০০ ৯০০০ আর এখানেও আমাদের হয়ে গেল ৯০০০। তাহলে আমাদের এটা মিলে গেল। অর্থাৎ ক্যাশ বাজেট করার সময় আমাদের মনে রাখতে হবে যেগুলো আমরা পাবো সবগুলো আমাদের রিসিপ্টে বসবে আর যেগুলো আমরা প্রদান করব সবগুলো আমাদের পেমেন্টে বসবে। এখন পেমেন্ট এবং রিসিপ্ট এই দুটার মধ্যে থেকে যে ডিফারেন্সটা বের হয়, যদি আমাদের রিসিপ্ট বেশি হয় তাহলে ক্লোজিং ব্যালেন্স বের হবে, আর যদি আমাদের পেমেন্টের পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে ঘাটতি দেখা যাবে ব্যাংক লোন বা ব্যাংক ওভারড্রাফটের মাধ্যমে অথবা ডিবেঞ্চারের মাধ্যমে। এই দুইভাবে আমরা ক্যাশ বাজেটকে ডিফিসিট করতে ক্যাশ বাজেট করতে পারি। এই ক্যাশ বাজেটের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের তার কি পরিমাণ ক্যাশ বর্তমানে আছে সে সম্পর্কে জানা যায় বা তার ক্যাশের কি পরিমাণ ঘাটতি আছে সেটাও আমরা এই অঙ্কটা থেকে জানতে পারলাম। এই অঙ্কটা অনেক কিছু আছে যে আমরা আমাদের প্রথম একটা ব্যালেন্স দেখাতে পারলাম যে আমাদের ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্সটা কীভাবে ওপেনিং ব্যালেন্সে যায়। আমরা এটার মধ্যে ব্যাংক থেকে লোন নেওয়াও দেখতে পারলাম, আবার একইভাবে এখান থেকে আমরা আমাদের যে ব্যাংক লোনের চেয়ে অতিরিক্ত হয়ে গেলে যে ডিবেঞ্চার ইস্যু করতে হয় ওটা সম্পর্কেও আমরা দেখতে পারলাম। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে একটা ছোট একটা অঙ্ক দেখলাম, আমরা একটা সিম্পল অঙ্ক নিয়ে আজকে আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে আরও অঙ্ক নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত আগামী ক্লাসে আমাদের সাথে তোমাদের দেখা হওয়ার আগ পর্যন্ত তোমরা ক্যাশ বাজেটের নিয়মকানুনগুলো একটু ভালো করে বাসায় দেখবে। আমি আসলে অনলাইন ক্লাসে সবগুলো সম্পর্কে আলোচনা করা সম্ভব হলো না। এখানে একটা কোশ্চেন আছে, খুব সবসময় আসে, তা হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্যাশ বাজেট অ্যান্ড ক্যাশ ফ্লো। এই প্রশ্নটা বেশিরভাগ সময় পরীক্ষাতে আসে। এটা তোমরা বাসায় একটু চেষ্টা করবে এই প্রশ্নটা পড়তে এবং নিয়মকানুনগুলো যা বললাম একটু বাসায় তোমরা চেষ্টা করলে আমার কথার সাথে মিলিয়ে তোমরা একটু চেষ্টা করলে ভালোভাবে পারবে অঙ্কগুলো। আমরা আগামী ক্লাসে চেষ্টা করব আমরা আরও কিছু ইম্পর্টেন্স অঙ্ক নিয়ে, আরও কিছু বড় অঙ্ক নিয়ে যেটা সি পার্টে আসে সাধারণত, সেই সমস্ত অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের আগামী ক্লাস আসার আগ পর্যন্ত তোমরা যে যেখানে থাকো ভালো থাকবে। আশা রাখি সবাই সুস্থ থাকবে আর তোমরা সবাই যার যার সেফ হোম যেটাকে বলা হয়, অর্থাৎ যার যার বাসা নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।